পরী সোফাতে আধশোয়া হয়ে শুয়ে আছে। কি নিষ্পাপ এ মুখ! নীলের ইচ্ছে করছে একটা ভালোবাসার পরশ দিয়ে দিতে। পরক্ষণই ভাবল না, পরী ঘুমে, যদি এতে কোনোভাবে ওর খারাপ লাগে। তাই নীল নিজের ছোট্ট ইচ্ছেটাকে দমিয়ে রাখল। ব্লেজারটা কাভার্ডে রেখে পরীর কাছে আসলো। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরীকে দেখল, খুব গভীরভাবেই দেখল। পরী আগের মতো আর গুলুমুলু নেই, বেশ সুন্দর স্বাস্থ্য হয়েছে। খুব বেশি চিকনও নয়, গায়ের রং আগের থেকে কয়েক শেড ফর্সা হয়েছে। আর বোঁচা নাকটা খানিকটা সরু হয়েছে। নীল খুঁটিয়ে খুঁটিয়ে পরীকে দেখে নিল। ইস, নীল বুঝি আবার নতুন করে পরীর প্রেমে পড়ল। নিজেকে পাগল পাগলই মনে হচ্ছে ওর। নীল 80% নিশ্চিত পরীর ফ্যামিলি থেকে ওদের সম্পর্কটা মেনে নিবে। কিন্তু যদি কোনোভাবে ওনারা নীলের প্রতি আহত হয় সেটাই ভয়। তবু নীল বেশ নিশ্চিন্তে আছে এখন। আগের মতো বুকে পাথর চাপা কষ্টটা আর নেই। নীল মেঝেতে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পরীর দিকে এক পলকে তাকিয়ে রইল। এই ঘুমন্ত পরীটা রোজ নীলের পাশে এভাবে ঘুমিয়ে থাকবে বুঝি? না, পাশে কেন ঘুমাবে? পরী তো নীলের বুকে ঘুমাবে। নীল আলতো হাতে পরীর চুলে বিলি কেটে দিবে আর মাঝে মাঝে ভালোবাসার পরশ দিয়ে দিবে। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে নীলের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। নীল লক্ষ্য করল সোফাতে ঘুমোতে পরীর বেশ বেগ পেতে হচ্ছে। নীল মুচকি হেসে উঠে দাঁড়ালো, পরীকে কোলে করে বেডে এনে শুয়ে দিল। গায়ের চাদর টেনে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল পরীর অবাধ্য চুলগুলো মুখে হেলে পড়ছে। নীল বেশ বিরক্ত হলো। সে ভাবছে, কেন রে, আর কাউকে পাস না? শুধু শুধু আমার পরীকে আঁকড়ে ধরিস? পরীর চুল থেকে পায়ের পাতা অবধি সমস্তটা জুড়ে আমি থাকব, শুধু আমি। হঠাৎই নীল নিজের কৈশোর জীবনকে অনুভব করতে লাগলো। এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন। নীল নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে নীল ভাবল, পরী আমার স্ত্রী, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি। ওর পাশে ঘুমোতে দোষ কিসের? আর এমন তো নয় যে পরী আমাকে ভালোবাসে না। নীল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পরীর পাশে গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরীকে দেখল নীল। পরী ঘুমের ঘোরে কোলবালিশ খুঁজতে শুরু করেছে। এ পাশ ঘুরতেই পরী নীলের পেট জড়িয়ে ধরল। তারপর নীলের খানিকটা কাছে এসে একদম নীলের বুকের সাথে মিশে গেল। নীলের বুকের উষ্ণতা পেয়ে পরী নীলকে নিজের সাথে মিশিয়ে নিল। ঘুমের ঘোরে পরীর এমন কাণ্ড দেখে নীল মুচকি হাসছে। পরী যদি এই পরিস্থিতি দেখত তো লজ্জায় লাল নীল হয়ে যেত। পরীর লজ্জা মাখা মুখটা দেখতে নীলের বেশ ভালো লাগে। সত্যি বলতে পুরো পরীকেই নীলের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। এক হাত দিয়ে পরীকে জড়িয়ে নিল সে। তারপর চোখ বুঝতেই ঘুম মহাশয় নীলকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। সকালের মৃদু আলো চোখে পড়তেই পরীর ঘুম ভেঙে গেল। পরীর চোখ পিটপিট করে তাকিয়ে উঠে বসতে চাইল, কিন্তু কোনো কিছু যেন ওকে আটকে রেখেছে। পরী পাশ ফিরে তাকাতেই দেখল নীল ওকে জড়িয়ে ধরে আছে। পরীর চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। নীল এখানে কিভাবে? পরী আশেপাশের চোখ বুলাতেই বুঝল এটা নীলের রুম। কাল রাতে নীলের রুমে ঘুমিয়ে পড়েছিল। আর বাকিটুকু বুঝতে পরীর আর বেগ পেতে হলো না। হঠাৎই পরীর বেশ লজ্জা লাগলো। নীল ওর পাশে শুয়ে আছে। ইস, কি লজ্জা! এখন যদি নীল জেগে যায় তো পরী লজ্জাতে মরেই যাবে। ভাবতে না ভাবতেই নীলের ঘুমটা আলগা হয়ে গেল। নীল চোখ মেলে তাকাতেই দেখল পরী জেগে গিয়েছে। নীল মুচকি হেসে উঠে বসল। তারপর বলল, ঘুম কেমন হলো পরী? পরী লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ভালো। নীল মৃদু হেসে বলল, শুধু ভালো? আমার তো খুব ভালো হয়েছে, বুঝেছ? এনজয়েবল ঘুম। নীলের কথাতে পরী থতমত খেয়ে গেল। কি বলছে নীল? পরী ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, মানে? নীল কিছুক্ষণ পরীর দিকে তাকিয়ে তারপর বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমি কিছুই করিনি। নীলের কথাতে পরী দ্বিগুণ লজ্জা পেল। কী সব কথা বলছে ছেলেটা? এতটা লাজহীন কেউ হয়? নীল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:30 বাজে। শীতকাল পড়ে যাওয়াতে 7টার আগে কোনো কাকপক্ষীও ঘুম থেকে ওঠে না। নীল পরীকে টেনে
বেডে শুয়ে দিল। তারপর পরীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সব কিছু এত তাড়াতাড়ি ঘটল যে সমস্তটাই পরীর মাথার উপর দিয়ে গেল। পরী ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো শুধু। খেয়াল হতেই পরী নীলকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু বারবারই অসফল হলো। পরী মৃদু স্বরে ডাকলো, ছাড়ুন প্লিজ, আম্মু উঠে পড়বে। পরীর কথাতে নীল পরীর দিকে এক পলক তাকে আবার শুয়ে পড়ল। পরী বোকা বনে গেল। খানিক বাদে নীল মুচকি হেসে বলল, এত দূরে দূরে থেকো না পরী, নিজেকে সামলাতে পারছি না, বড্ড ইচ্ছে করে কাছে পেতে। নীলের কথা শুনে পরীর গাল দুটো কমলা রং ধারণ করলো। নীল জানে পরী লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলল না। হঠাৎই দরজায় নক পড়ল। পরী শুকনো ঢোক গিলে নিল। ভার্ত চোখে তাকিয়ে নীলকে বলল, আমি লুকিয়ে পড়ছি, আপনি গিয়ে দরজাটা খুলে দিন। পরীর কথাতে নীলের ভুরু যুগল আপনা আপনি কুঁচকে গেল। নীল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, হোয়াট? পরী নিচু স্বরে বলল, কেউ আমাকে দেখলে কি ভাববে? আমাকে যদি বলে আমি এখানে কি করছিলাম। পরীর কথাতে নীল হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারছে না। অবশেষে নীল হাসতে হাসতে বলল, কি বলবে তাই তো? এটা তো খুবই সহজ, বলবে স্বামীর সাথে রোমান্স করছিলাম। পরী নীলের দিকে তাকিয়ে বোকার মতো করে বলল, আমি কখনো রোমান্স করলাম? আপনি তো বললেন আপনি কিছু করেননি। এইটুকু বলেই পরী জিহ্বাতে কামড় দিল। সে ভাবছে, এই রে, ভুল জায়গাতে ভুল উচ্চারণ করে ফেলেছি। পরীকে লজ্জায় লাল নীল হতে দেখে নীল হাসতে লাগলো। ময়না ডাক দিতে বলল, একটু পরে উঠছি। ময়না আচ্ছা ভাইজান বলে যেতেই নীল বাঁকা হাসল। পরীকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে বলল, আমি এখন যাতা করতে পারি, কিন্তু করব না মিসেস নীল, তবে এত সহজে ছাড়ছি না। এটুকু বলেই নীল পরীর গালেতে চুমু দিয়ে দিল। ভোরের মিষ্টি আলোর সাথে নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়েই পরী কেঁপে উঠেছে। নীল পরীর গলাতে বেশ কয়েকটা চুমু দিতেই পরী নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল বুঝতে পেরে মুচকি হাসল। পাগলি একটা এইটুকু ভালোবাসাও নিতে পারে না, পরবর্তীতে কী যে করবে। এত লজ্জাবতী মেয়েটা, অথচ সেই নীলকেই গভীরভাবে ভালোবাসে। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভালোবাসার সাগরে ডুবিয়ে দেব তোমাকে, প্রস্তুত হও পিচ্ছি। পিচ্ছি বলে কোনো ছাড় নেই। নীলের কথাতে পরী লজ্জায় নত হয়ে গেল। কী সব বলছে নীল, এই ছেলেটার মুখে লাগাম নেই। পরীকে লজ্জা পেতে দেখলেই যেন ওর শান্তি, ভালোবাসার সাগরে ডুবিয়ে দেব। কথাটা ভাবতেই পরীর শরীরে শিহরণ বয়ে গেল। উফ, নীল এই ছেলেটা বুঝি পরীকে মেরেই ফেলবে। নাস্তার টেবিলে বসে আছে সবাই। পরী আর রোজিনা বেগম খাবার সার্ভ করছে। ময়না কিচেন থেকে খাবার এনে দিচ্ছে। নীল আপন মনে খাবার খাচ্ছে। পরী বারবার নীলের দিকে তাকাচ্ছে, কিন্তু নীল পরীকে পাত্তাই দিচ্ছে না। পরীর ইচ্ছে করছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। পরী নীলের মনোযোগ পাওয়ার জন্য খাবার সার্ভ করে নীলের বরাবর খেতে বসলো। অল্প একটু খাবার নিয়ে খেতে লাগলো পরী, কিন্তু নীল এখনও পরীর দিকে তাকাচ্ছে না, যার ফলে পরীর বেশ বিরক্ত লাগছে। হঠাৎই ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেয়ে গেল। পরী ফিসেল হাসল, তারপর এক টুকরো খাবার মুখে দিতে দিতে পা দিয়ে নীলের পায়ে খোঁচা মেরে দিল। নীল খাবার খেতে গিয়ে চমকে গেল, ভুরু কোঁচকে পরীর দিকে তাকালো, কিন্তু পরী তো খাবার খেতে মগ্ন। পরীকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে এই কাজটা পরী করেছে, কিন্তু আশেপাশে এমন কেউ নেই যে নীলকে খোঁচা মারবে। নীল বিরক্তি ঠেলে আবার খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। পরী মিটিমিটি হাসছে এবার। পরী নীলকে খোঁচা মারার জন্য আবার পা এগোতেই নীল নিজের পা দিয়ে পরীর পা আটকে ফেলল। পরীর হাত থেকে খাবারের টুকরো প্লেটে পড়ে গেল। নীল বাঁকা হেসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী বা হাত মাথায় ঠেকিয়ে ভাবছে গেলাম ধরা পড়ে। পরী শুকনো ঢোক গিলে নীলের দিকে তাকাতেই নীল চোখ মেরে দিল। পরী লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। পরী পা ঠেলে বারবার ছাড়ানোর চেষ্টা করছে নীলের পাকে, কিন্তু নীল বারংবার পা আটকে নিচ্ছে। পরী অসহায় দৃষ্টিতে নীলের দিকে চেয়ে আছে, কিন্তু নীল খাবার খাওয়াতে গভীর মনোযোগ দিচ্ছে। পরী একটু জোরে পা সরাতে চাইলেই নীল বোম ফাটিয়ে দেয়। নীল একটু অবাক হয়ে বলল, পরী এমন করছে কেন? মনে হচ্ছে তোমার পা কোনো বিড়ালে খামচে ধরেছে। পরী হা হয়ে আছে। ও ভাবছে এই ছেলে নিজে এমন উল্টো কাজ করে এখন ভাব দেখাচ্ছে।
এতগুলো মানুষের সামনে এভাবে লজ্জায় ফেলে দিলেন উনি। আসলে এই ছেলেটা নাম্বার ওয়ান বজ্জাত। পরি মেয়েকে হাসি দিয়ে বলল, না বেড়াল কেন হবে, এক হনুমান পা আটকে রেখেছে। পরি মেয়েকে হাসি দিয়ে বলল, না বেড়াল কেন হবে, এক হনুমান পা আটকে ধরেছে। পরীর কথাতে সবাই থতমত খেয়ে গেল, আর নীল ভ্যাবলার মতো পরীর দিকে চেয়ে রইল। সবাই একটু সন্দিহান চোখে তাকাতেই পরি বোকা হাসি দিল। হাফসা চোখ মুখ কুঁচকে বলল, ওয়েট, আমি দেখছি কি হয়েছে। হাফসাকে নিষেধ করার আগে হাফসা টেবিলের নিচে তাকালো। টেবিলের নিচে তাকিয়ে হাফসার চোখ ছানাবড়া হয়ে গেল। হাফসা মুখ চেপে হাসছে। পরি অসহায়ের মতো হাফসার দিকে আর নীলের দিকে চেয়ে আছে। আর নীল এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। হাফসাকে এভাবে হাসতে দেখে সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। হাফসা একটু কেশে গলা পরিষ্কার করে নীলের দিকে তাকিয়ে বলল, পরীর পা একটা হনুমান চেপে ধরেছে, আর সেই হনুমানটা হলো। হাফসাকে আর বলতে না দিয়ে পরি বলল, না না তেমন না, আমি তো মজা করছিলাম। আর হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল, ও তাই বুঝি। পরি তুতলিয়ে বলল, তা নয়তো কি। এদের কাণ্ডে বিষয়টা সবাই খানিকটা বুঝেও গেছে, তাই সবাই মুখ চেপে হাসছে আর নীল খাবার খাচ্ছে যেন সে কিছুই করেনি। পরীর ইচ্ছে হচ্ছে নীলের মাথার সব চুল ছিঁড়ে ফেলতে। সবসময় পরীকে লজ্জায় ফেলে দিয়ে নিজে নবাবের মতো ভাব ধরে থাকে। এদের সকলের কথার মাঝে নীল পারমাণবিক বোম ব্লাস্ট করে দেয়। নীল খাবার শেষ করে চেয়ার টেনে উঠে দাঁড়িয়ে বলল, সবাইকে একটা কথা বলার ছিল। হাফসার অনিক একে অপরকে পছন্দ করে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হাফসার হাত থেকে পানির গ্লাসটা টেবিলের উপর পড়ে গেল। অনিক শুকনো ঢোক গিলে বলল, এটাই বাকি ছিল, তাও হয়ে গেল। দুপুর 1টা। নীল রেডি হচ্ছে আর পরি নীলকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ আগেই নীল পরীকে এসে বলল রেডি হয়ে নিতে। বারবার জিজ্ঞাসা করার পরেও নীল বলেনি কোথায় যাবে। পরি নীলের ওপর বিরক্ত। হুটহাট এটা বলে সেটা বলে, কিন্তু পরিষ্কার করে কিছু বলে না। নীল আয়নাতে পরীর প্রতিচ্ছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে। কি অপূর্ব লাগছে পরীকে, নাকের ডগায় রাগ স্পষ্ট। কাউকে রাগলেও যে এত সুন্দর লাগে নীলের তা জানা ছিল না। অবশ্য আজকাল নীল পরীর সমস্তটাতেই অতিরিক্ত পরিমাণে মুগ্ধ হচ্ছে। একে হয়তো বলে ভালোবাসা। আর ভালোবাসার মানুষটাকে ভালো লাগা একজন প্রেমিকের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নীল তো একজন স্নিগ্ধ প্রেমিক পুরুষ, তাহলে তার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে। নীল চোখে সানগ্লাস দিয়ে চুলগুলো সেট করে নিল। পরি এখনও একই ভঙ্গিতে তাকিয়ে আছে। নীল পরির সামনে এসে হাত দিয়ে তুড়ি বাজাতেই পরি চমকে উঠল। পরি চোখ মুখ কুঁচকে বলল, কি হচ্ছে কি, যখন তখন যা ইচ্ছে করে যাচ্ছেন, যার সমস্তটাই আমার নাকের ডগার ওপর দিয়ে যাচ্ছে। পরীর এমন অদ্ভুত বাক্য উচ্চারণে নীল খিলখিল করে হেসে উঠল। পরি বিরক্তি নিয়ে তাকালেও নীলের হাসির কাছে বিরক্তি নামক কঠিন শব্দটা ব্যর্থ হয়ে গেল। মুহূর্তের মাঝেই এক চিলতে হাসি এসে পরীর উপর ভর করল। নীল হাসি থামাতেই দেখল পরীর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের চোখগুলো পরীর চোখের দিকে আটকে গেল। নীল চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে নিল। পরীর চোখগুলো যে এতটা মায়াবী কখনো সেইভাবে খেয়াল করে দেখা হয়নি নীলের। চোখ দুটোই পানি টুইটুম্বর, ঘন কালো পাপড়ি কি স্নিগ্ধ হয়ে চোখ। নীল মুগ্ধ হয়ে পরীর চোখের দিকে তাকিয়ে রইল। নীলের কাছে মনে হচ্ছে পরীর চোখের দিকে তাকিয়ে এক যুগ সময় অনায়াসে পার করে দিতে পারবে। নীলের অদ্ভুত চাহনিতে পরীর অস্বস্তি লাগছিল। পরি বারবার চোখের পলক ফেলতে লাগলো। দোপাট্টার কোনা মোচড়াতে মোচড়াতে পরি বলল, যাবেন না। পরীর কণ্ঠে নীলের ভাবনার ব্যাঘাত ঘটল। নীলের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। পরক্ষণে বিরক্তি চলে গিয়ে ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে। নীলের মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষে এক জনম পরীকে ভালোবেসে আদৌ কি ভরবে নীলের মন। নীলের মনের এই অদ্ভুত প্রশ্ন নীলকে তাড়া করতে লাগলো। ইস, এ কেমন অনুভূতি। নীল তো পাগলই হয়ে যাচ্ছে। পরি হালকা কাশতেই নীল কল্পনার জগৎ থেকে বের হয়ে এলো। নীল নিজে অপ্রস্তুত হয়ে পড়েছে। পকেটে ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বলল, চলো। গাড়ি চলছে আপন গতিতে। বেশ রমরমা পরিবেশ বিরাজ করছে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। পরীর চোখ জোড়া কেমন ঘুম ঘুম পায়। বারবার ঝিমুনি আসে। কয়েকবার ঝিমুতে ঝিমুতে পড়ে যাচ্ছিল।
নীল হাত দিয়ে আঁকড়ে ধরেছে। আর প্রতি উত্তরে পরি দিয়েছে মিষ্টি হাসি। সিটে হেলান দিয়েই বড় একটা হাই তুলল পরি। নীল পরির দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলল, ঘুম পেলে একটু ঘুমিয়ে নাও, না ঘুমালে শরীর ক্লান্ত লাগবে, আমি পৌঁছে গিয়ে ডেকে দেব। পরির বেশ ঘুম পাওয়াতে পরি আর তেমন কিছু বলল না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শিরশিরে বাতাস অনুভব করতে লাগলো আর মুহূর্তের মাঝে ঘুমিয়ে পড়ল। ওর দিকে তাকিয়ে মুচকি এসে গাড়ি চালাতে থাকলো। মিসেস রাহেলা উদ্বিগ্ন কণ্ঠে নিশাকে ডেকে চলেছেন, কিন্তু নিশার আসার নামই নেই। মিসেস রাহেলার উদ্বিগ্ন কণ্ঠ শুনতে পেয়ে আমান কিচেনে এগিয়ে আসলো। মিসেস রাহেলা খুন্তি হাতে মাছ ভাজতে ভাজতে বললেন, আমান, নিশা কোথায়? আমান অবাক হয়ে বলল, আমি কি করে জানবো? দেখো, ছাদে গিয়ে বসে আছে বোধহয়। মিসেস রাহেলা বিরক্তি হয়ে বললেন, কি ঝামেলা, একে তো কাজের মেয়েটা দুদিন ধরে আসছে না, তার ওপর এত কাজ আমি একা হাতে সামলাই কি করে? এত রকমের রান্না করতে হবে, আর সাহায্য করার জন্য কেউই নেই। আমার মাথা চুলকোতে চুলকোতে বলল, আচ্ছা আমায় বলো, আমি সাহায্য করছি। মিসেস রাহেলা গ্যাস অফ করে কড়াই নামিয়ে বললেন, তুই কি মেয়েলি কাজ পারবি নাকি? পরে হাত পুড়িয়ে আরেক ঝামেলা বাড়াবি। আমান ভুরু কুচকে বলল, আমি সবই পারি, শুধু তোমরাই বোঝো না। মিসেস রাহেলা বিরক্তিকর স্বরে বললেন, তার জন্যই তো গত বছর যখন বলেছিলাম মাংসটা একটু দেখ, আমি 2 মিনিটে আসছি, তখন তো মাংসের সাথে নিজের হাতও পুড়িয়ে ফেলেছিস। আমার মেয়েকে হাসি দিয়ে বলল, ওইটা অ্যাক্সিডেন্ট আম্মু। মিসেস রাহেলা টিকিয়া বানাচ্ছেন, একটা প্লেট নামিয়ে রাখলেন তিনি। হ্যাঁ, হয়েছে হয়েছে, এত ঢং দেখাতে হবে না, পারলে সালাডটা কেটে দে। আমার মাথা ঝাঁকিয়ে সালাড কাটতে চলে গেল। এক গাদা ফুল হাতে বাড়ি ফিরছে নিশা আর আফজাল হোসেন। বাসার কলিং বেল বাজতেই আমান এসে দরজা খুলে দিল। আমান হা হয়ে তাকিয়ে আছে। আমানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশা বলল, গাধা, যদি পারিস তো ফুলগুলো ভেতরে নিয়ে যা, গরুর মতো হা হয়ে আসিস কেন? আমান চোখ রাঙিয়ে বলল, একদম আমাকে গাধা বলবি না, আমি তোর বড় বড় ভাই বলে ডাকবি। নিশা ভেংসি কেটে বলল, বয়ে গেছে আমার ভাই ডাকতে, 5 মিনিটের বড়, তাকে আবার সম্মান দেখিয়ে ভাই বলে ডাকতে হবে। আমার কিছু বলবে তার আগেই আফজাল হোসেন বললেন, তোরা থামবি একটু, ফুলসহ জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে সাহায্য কর। আমান আর কিছু বলল না, সবাই মিলে একসাথে সমস্ত জিনিসপত্র ভেতরে নিয়ে গেল। বনানীর বিশাল এক অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়েছে নীল। 14 তলার বিশাল বাড়িটা পরিদের, 10 তলার ফার্স্ট ফ্ল্যাট আর সেকেন্ড ফ্ল্যাট নিয়ে পরিদের নিজেদের জন্য তৈরি করা বাসা। নীল গাড়ি থেকে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলে নিল। আজ হয়তো অন্য কিছু হতে পারত, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে সব ভালো হয়েছে। তিনি চেয়েছেন বিধায়ী পরি আর নীলের সম্পর্কটা গাঢ় হয়েছে। নীল মুচকি হেসে ঘুমন্ত পরীর মুখটা দেখে নিল। আজ পরীকে পুরো চমকে দিবে নীল, পরীকে পরিপূর্ণতা দিবে। পরীর পরিবার ছাড়া পরি সুখী নয় যে। নীল ঘুমন্ত পরীর কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটাকে কলিজায় বেঁধে রাখতে পারলে বোধহয় নীলের শান্তি হতো, কেন যে এত মায়া। নীল পকেট থেকে রুমাল বের করে ঘুমন্ত পরীর চোখ বেঁধে দিল। তারপর মিষ্টি কণ্ঠে পরীকে ডাকতে লাগলো। পরীর ঘুম নীলের ডাকে হালকা হলো। চোখ মেলে তাকাতেই সবকিছু অন্ধকার দেখে খানিকটা ভয় পেয়ে গেল পরী। নীল ভরসা দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে রেখেছি। নীলের কথাতে পরী স্বস্তি পেল। দীর্ঘশ্বাস নিয়ে ছোট করে বলল, আচ্ছা। নীল মুচকি হেসে পরীর হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নিল। পরী ধীর কণ্ঠে বলল, কোথায় আছি আমরা? নীল পরীর হাত ধরে আগাতে আগাতে বলল, বলা যাবে না, এটা সারপ্রাইজ। পরী আর প্রশ্ন করল না। পরী জানে নীল যেহেতু বলেছে এটা সারপ্রাইজ, তো এটা নীল কোনোভাবেই বলবে না। নীল পরীকে নিয়ে লিফটে উঠে 10 তলা সেট করে দিল। মুহূর্তের মাঝে 10 তলা এসে লিফট থামল। পরীর হাত ধরে পরীকে অতি সাবধানে নীল লিফট থেকে বের করে নিল। পরীদের ফ্ল্যাটের কাছে আসতেই সাদা পিসফুলের মিষ্টি গন্ধ পরীর নাকে এসে লাগলো। পরীর শরীর কেঁপে উঠল। পরীর নিজের বাসার কথা মনে পড়ে গেল। পরী নিজেদের ফ্ল্যাটের দরজার কাছে অনেক রকমের ফুলের গাছ লাগিয়ে রেখেছে, সেখানেও সাদা রঙের পিসফুল হয়। পরীর মনে ভর করল বিষাক্ত কালো ধোঁয়া। নীল বুঝতে পেরে বলল, সবসময় মন খারাপ করতে হয় না পরী, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়।
পরি কিছু না বলে মাথা ঝাঁকালো। নীল মৃদু হেসে কলিং বেল বাজায়। কিছুক্ষণের মাঝেই দরজা খুলে গেল, আর নীল পরীর চোখের বাঁধনও খুলে দিল। পরীর চোখ খানিকটা ঝাপসা ঝাপসা লাগছে। একে তো বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল, তার ওপর ঘুম ভাঙার পূর্বেই নীল চোখ বেঁধে দিয়েছে। পরিবারের সবাইকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পরীর বিশ্বাস হলো না। পরীর চোখ কষলে আবার তাকালো, কিন্তু না, সত্যি সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ 10টি দিন সবাইকে ছেড়েছিল পরী। পরী টলমল চোখ নিয়ে নীলের দিকে তাকাতেই নীল চোখের ইশারায় ভরসা দিল। সব ঠিক দেখছে পরী, সেটা বুঝতে পেরে নীলের দিকে নীরব কৃতজ্ঞতা জানালো। মিসেস রাহেলা অবিরত কেঁদে যাচ্ছেন। আফজাল হোসেনের চোখের কোণে পানি চিকচিক করছে। কোনো এক অদৃশ্য দেয়াল পানিকে আটকে রেখেছে। নিশার আমনের চোখে মুখে স্নিগ্ধ হাসি। বোনকে দেখতে পেয়ে যেন সমস্ত সুখ ওদের চোখে মুখে উপচে পড়ছে। মামের ভালোবাসা এক অন্যরকম ভালোবাসা হয়, কারো সাথে তুলনা করা যায় না এটা। মিসেস রাহেলা হাত বাড়াতেই পরী মাকে আঁকড়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। পরিবারের স্নিগ্ধ এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো নীল। নীলের ঠোঁটের কোণে হাসির রেখা, মনে অদ্ভুত এক তৃপ্তি, চোখে মুখে অসম্ভব খুশিরা ঝলমল করছে। সে পেরেছে তার ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে। নীল পৃথিবীর সবথেকে সুখী প্রেমিক পুরুষের তালিকায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছে নীল, আর মুগ্ধ হয়ে দেখছে এক ভেঙে যাওয়া পরিবারের পুনর্মিলন। এত খাবার খেতে খেতে নীলের অবস্থা খারাপ। বাবার জন্মে এত খাবার একসাথে খেয়েছে বলে নীলের মনে পড়ছে না। নীলদের বনানীতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। সকালে নাস্তা করার পর আর খাওয়া হয়নি ওদের, তাই খিদেটা বেশ ভালোই পেয়েছিল, কিন্তু 38 ভোজন খাওয়ার মতো রাক্ষসে খিদে নীলের পায়নি কখনোই। লোকে বলে শ্বশুরবাড়িতে নাকি জামাই আদর করা হয়, কিন্তু এই মুহূর্তে জামাই আদরকে নীলের কাছে রাক্ষসে আদর বলে মনে হচ্ছে। পরীদের বংশের নিয়ম, নতুন জামাইকে 38 ভোজন করাতে হবে। নীল মনে প্রাণে ভাবছে কে 38 ভোজন করার মতো রাক্ষসী নিয়মকরণ করেছিল। সেই লোকটিকে কয়েকশো রকমের গালি দেওয়া হলেও কম হয়ে যাবে। কেন রে, তুই রাক্ষস বলে কি আমিও রাক্ষস নাকি? তুই না হয় রাক্ষসে খাবার খেতে পারিস, কিন্তু আমার মতো অবলা প্রাণীর কথাটাও তো তোর ভাবা উচিত ছিল, তাই না? নীল মনে মনে ওই ব্যক্তিকে কয়েক রকমের গালি দিয়েও তারপরও ক্লান্ত হলো না। নীল পরীর দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু পরী নীলকে পাত্তাই দিচ্ছে না। উল্টো মায়ের সাথে মিলে 38 ভোজন সম্পূর্ণ করানোর জোরালো চেষ্টা করছে। নীল এই প্রথম এতটা অসহায় বোধ করছে। তার নিজের বউও আজ পাল্টি খেল। নীলের পেটে আর একটুও জায়গা আছে কিনা সন্দেহ, কিন্তু এখনও 8 পদ খাওয়া বাকি। নীলের মাথা ঘুরছে, খাবার গলা অবধি এসে পড়েছে। আরে এত খাবার একসাথে খাওয়া যায় নাকি? নীলের এমন করুণ কাণ্ডে আমান খিলখিল করে হাসছে। নীল ভুরু কুঁচকে বলল, শালাবাবু চিন্তা করো না, তোমরা তো 38 ভোজন করাচ্ছ, তোমাকে এমন জায়গায় বিয়ে দেব সেখানে 58 ভোজন করানো হবে। আমান হাসতে হাসতে বলল, আরে ভাইয়া, আগে তো নিজে 38 ভোজনের হাত থেকে বাঁচুন। নীল অসহায় হয়ে ভাবছে, তুলে নিয়ে বিয়ে করার জন্য এত বড় শাস্তি। পরী নীলের কাণ্ডে এবার না হেসে পারল না। এতক্ষণ হাসি চেপে রাখলেও এখন আর সম্ভব হয়নি। পরী রুম কাঁপিয়ে হাসছে। নীলের এই রাক্ষসী ভোজনের অসহায়ত্ব ছাপিয়েও ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি চলে এলো। পরী কতদিন পর মন খুলে হাসছে। বেশ কিছুক্ষণ নীল পরীর হাসি উপভোগ করলো। পরী হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নীল ভুরু কুঁচকে বলল, এভাবে না হেসে পারলে আমাকে সাহায্য করো। পরী হাসি থামিয়ে মুখ গোমড়া করে বলল, আমি কি করে করব? আর আমার ইচ্ছেও নেই আপনাকে সাহায্য করার। পরীর কথাতে নীল আহত হলো। পরক্ষণে বাঁকা হেসে মৃদু স্বরে বলল, ওকে, সাহায্য করা লাগবে না, তবে আমিও আজ ছাড়ব না, কিন্তু পুরো মাসখানেক জ্বালিয়ে খাবো। পরে বলো না আমি তোমাকে বলিনি কিংবা ছাড় দেইনি। নীলের কথাতে পরী থতমত খেয়ে গেল। এই নীলের মাথাতে এই রকম ফাইজলামি বুদ্ধি ঘুরঘুর করে। পরী শুকনো ঢোক গিলে তুতলিয়ে বলল, না না না, আমি এখনই আপনাকে সাহায্য করছি। নীল মৃদু হেসে বলল, ভালো কথা শুনতে চাও না তুমি, তাই আমাকে এই রকম পরিস্থিতি ক্রিয়েট করতে হয়। পরী বিরক্তি মাখা দৃষ্টিতে তাকে বলল, যত সব। নীল মৃদু হেসে বলল, হুম, আমি নীল। পরীর চোখ রাঙিয়ে বলল, আজব তো। নীল হাসতে হাসতে বলল, আজবের বউ তুমি। নীলের কথাতে পরী ভাবলার মতো চেয়ে রইল।
নীল আজকাল বেশ দুষ্টু হয়ে গেছে। আগে তো পরি দুষ্টুমি করতো, আর এখন নীল তা সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। পরির চটজলদি বুদ্ধি আটতে লাগলো। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, নিয়ম রক্ষার্থে আপনি 1 চামচ করে নিন, তাহলেই তো হয়। পরির কথাতে নীল স্বস্তি পেল। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, বাঁচালে। উফ, এই 38 ভোজনের চক্করে সাধারণ বুদ্ধিও হারিয়ে ফেলেছিলাম। এর জন্য কালকে ট্রিট দেব তোমায়। পরির চকচকে চোখ নিয়ে বলল, সত্যি? নীল মুচকি হেসে বলল, 100% সত্যি। পরি অতিরিক্ত খুশিতে নীলের গলা জড়িয়ে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে নীল সহ নিশার আমানত থতমত খেয়ে গেল। যখন পরি বুঝতে পারল কি করেছে, তখন লজ্জায় মাথা নিচু করে নিল। ইস, ছোট ভাই বোনদের সামনে একই কাজ করে বসলো পরি। পরীকে আরও লজ্জা দেওয়ার জন্য নীল গলা ঝেড়ে বলল, পরি তুমি এটা? এইটুকু বলতেই পরি বলে উঠল, আম্মু আমাকে ডাকছে, আমি যাই। কয়েক সেকেন্ডের মধ্যে পরি স্থান ত্যাগ করে নিল। পরির যাওয়ার দিকে নীল, নিশা আর আমান চেয়ে রইল। পরি চলে যেতেই নীল সহ আমান আর নিশা অট্ট হাসিতে ফেটে পড়ল। নীল ভাবছে বউয়ের সাথে সাথে শালক আর শালিকা দুটো সেই রকমের ফাজিল। গত 2 ঘন্টা ধরে নীল আর পরীকে গেস্ট রুমে বসিয়ে রেখেছে আমান আর নিশা। 2 ঘন্টা ধরে ঘরবন্দি ওরা। নীল পকেট থেকে ফোন বের করে দেখে নিল 11টা বাজে। নিশার আমানের ওপর পরি বেশ বিরক্ত হচ্ছে। একে তো এই রুমটাতে ব্যালকনিও নেই, জানালাটাও খোলা মুশকিল, কারণ অপর পাশের বিল্ডিংয়ের জানালাটা একদম বরাবর। জানালা খুলে বাইরে তাকানোরও কোনো স্কোপ নেই। পরি ফোন বের করে ফেসবুকে লগ ইন করে নিল। গত 10 দিনে ফেসবুক নামক আইডি তো দূরে থাক, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ইনস্টাগ্রাম কোনো কিছুই ইউজ করেনি। ফেসবুক ওপেন করতে কয়েকশো মেসেজ ভেসে উঠল। পরির চোখ ছানাবড়া হয়ে গেছে। নীল সোফাতে বসে ফোন স্ক্রল করছিল। পরীকে এমন হা হয়ে তাকাতে দেখে নীল পরির কাছে এগিয়ে আসে। নীল পরির কাছে এসে পরীকে হালকা ঝাঁকি বলল, পরি আর ইউ ওকে? পরি কিছু না বলে ফোনটা নীলের কাছে এগিয়ে দিল। নীল ভুরু কুঁচকে ফোনটা হাতে নিল। মেসেজ অপশনে শত মেসেজের লাইন দেখে নীলও বেশ চমকালো। নীল একে একে মেসেজগুলো ওপেন করলো। মেসেজগুলো পড়তে পড়তে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। এত হেসেছে যে নীলের পেট ব্যথা হয়ে গেছে। 1/4 মেসেজই পরির বান্ধবীদের মেসেজ। মেসেজগুলো ঠিক এমন, এই পরি, বিয়ে করে নিলি? জানালিও না, এটা কিন্তু ঠিক নেই ইয়ার। হানিমুনে একাই মজা নিচ্ছিস, আমাদের কথা ভাবলিও না? জানু, দুলাভাইকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছ, আমাদেরও তো একটা হক আছে তাই না? বোন, খালামণি কবে হোম খবর দিস, তোর বিয়ে আর খালামণি হওয়ার ট্রিট একসাথে নিমু। দোস্ত, এমনটা কেমনে করলি? জিজুর পকেট খালি করার একটা সুযোগও দিলি না। বাসরাতের ফুটেজ পাঠাইয়া দিস বোন, আমাদেরও কাজে লাগবে। সুখে থেকো, ভালো থেকো। সারা বছর নিরামিষ ভাব ধইরা তুইও দেখি কেল্লাফতে করে দিলি। ওই, তোর বরের কোনো ভাই নেই? ভাই না থাকলে বিয়ে ক্যান্সেল। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জীবনটা পুরাই তেজপাতা। ভাবলাম আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তোর বিয়েতে আসুম, আর তুই আমার স্বপ্নে পানি ঢেলে দিলি। কিরে, হানিমুনও কমপ্লিট নাকি? জামাই তোর হইলেও জিজু কিন্তু আমাদের। আমার একটা বুদ্ধি দিস তো, পুরো সিনেমার মতো পালাবো। বেটা যদি ওই বেটা না পালায় তো ওরে ফালায় ওর ভাইরে নিয়ে পালাবো। মিস পড়ি, আমাদের সাথে অন্যায় করেছেন আপনি। এত বড় শুভ কার্য সম্পূর্ণ করে ফেললি, আমাদের জানালিও না। ওই, বাসরাতের গল্প শোনাবি? নইলে তোর বরের কাছ থেকে শুনবো, কিন্তু তখন দোষ দিতে পারবি না। আমার সারা জীবনের একটাই স্বপ্ন ছিল, তোর বিয়ের দিন তোর বরকে নিয়ে পালামো। আর তুই এটা কি করলি? সমস্যা নেই, তোর মায়ের সাথে আমার পোলার প্রেম করাই দিমু। তারপর তোরে না জ্বালাইয়া ছেলের বউ নিয়ে চলে আসমু। তখন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এমন শত মেসেজ দেখার পর নীলের অবস্থা বেহাল। পরিও যে কী রকমের ফাজিল তা পরি রিপ্লে দেখে বোঝা যাচ্ছে। নীল হাসি থামিয়ে বলল, তুমি যেমন তোমার বান্ধবীরাও তেমন। পরি চোখ রাঙিয়ে বলল, এই, একদম আমার বান্ধবীদের নিয়ে কথা বলবেন না। নীল হাসি চেপে বলল, ওকে ওকে মিসেস নীল, আপনার কথাই রইল। পরি ভেংসি কাটতেই নীল বলল, মিসেস নীল, আমার শালিকাদের মেসেজে বলে দিন কালকে ওনাদেরও ট্রিট দেব। পরি উজ্জ্বল চোখে তাকে বলল, রিয়েলি? নীল চোখ মেরে বলল, ইয়ে বেবি। পরি মুখ কুঁচকে ফেলল, অসভ্য। নীল পরির কাছে এসে এক হাতে কোমর জড়িয়ে ধরে বলল, তোমার জন্যই।
পরি নীলকে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছেন কি, ছাড়ুন। নীল পরির ঘাড়ে চুমু দিয়ে বলল, আমার প্রেম করতে ইচ্ছে হচ্ছে, তো আমি ছাড়বো না। ঘাড়ে নীলের ঠোঁটের ছোঁয়া পেতেই পরি জমে গেল, পরির পা দুটো অসাড় হয়ে গেল। হঠাৎই দরজা খুলে গেল, নীল আর পরি ছিটকে দূরে সরে গেল। আমান আর নিশা মুখ চেপে হাসছে। পরি নীলের দিকে রাগের চোখে তাকিয়ে আছে, আর নীল বোকা হাসি দিচ্ছে। কি একটা পরিস্থিতি!